রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অন্তর্ভুক্ত সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রে নিয়ে মাথার উপরে আশ্রমকে অভিভাবক স্বরূপ রেখে প্রতিবারের মতো এবারেও আয়োজিত হয়েছে বাগদেবীর আরাধনা, এবং সেই উপলক্ষে অন্যান্য বারের মতোই এবারেও আমরা আয়োজন করেছিলাম একটি প্রদর্শনীর, যে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়সমূহ, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং শিক্ষক শিক্ষণ যে মহাবিদ্যালয় পিটিটিআই, এরা সকলে। এই আমাদের প্রদর্শনীটি প্রতিবারের মতো এবারেও যথেষ্ট উপভোগ্য হয়েছিল সকলের সম্মিলিত প্রয়াসে। ছাত্র শিক্ষক সকলে একসাথে সমস্ত তাদের ইচ্ছাকে উজাড় করে দিয়ে এই প্রদর্শনীকে সার্থক করার চেষ্টা করেছে। বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক ছাত্র ছাত্রী এরা এসেছিলেন, যোগ দিয়েছিলেন এই আনন্দ অনুষ্ঠানে। আমাদের বিজ্ঞান প্রদর্শনী, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে বিষয়গুলি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, আরও নানা প্রদর্শনী একসঙ্গে এখানে আয়োজিত হয়েছে এবং তা বহু মানুষকে বিশেষভাবে প্রীত করেছে। আমরা সকলকে একসাথে এই রামকৃষ্ণ মিশনের তীর্থস্থানে আনতে পেরে অসম্ভব খুশি হয়েছি এবং আশা করছি উত্তরোত্তর আমাদের এই প্রদর্শনীর যে মুন্সিয়ানা আরও বৃদ্ধি পাবে। সকলের সহযোগিতায়, সকলের শুভেচ্ছায় আমাদের যাবতীয় প্রয়াস সার্থক হোক, দিনের পর দিন ধরে এই প্রার্থনা সকলের কাছে। নমস্কার। নমস্কার, আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন। এবং চন্দ্রযান 2 এর ব্যর্থতার পর ভারতীয় বিজ্ঞানীরা একদম ভেঙে পড়েন। তারপর বহুদিনের কষ্টের পর, বহু সূর্যের পর তারা আবার আন্দোলনের পথে নামেন এবং চন্দ্রযান 3 14 জুলাই 2023 সালে তারা নিজের চন্দ্রযান 3কে উৎক্ষেপিত করেন এবং সেই উৎক্ষেপিত স্থানটি হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। এই উৎক্ষেপিত সময় ছিল 2:35:37। এটি যখন ভারতীয় মাটি থেকে ল্যান্ড করে তখন ভারতীয়দের মনে একটা আনন্দের স্পৃহা জেগে উঠেছিল এবং তাদের মধ্যে দেখা যাচ্ছিল শুধুমাত্র জয়লাভের আদর্শ। তারপর বিভিন্ন সময় অতিক্রান্ত করার পর বহুদিন ধরে 23 আগস্ট আজ চন্দ্রযান 3 চাঁদের মাটিতে ল্যান্ড করে এবং ভারতীয়দের নাম উজ্জ্বল করে। ভারত সেই রকম দেশের মধ্যে আজ প্রবেশ করেছে যেখানকার নাম, ভারতের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ভারত, আমেরিকা, জাপান বিভিন্ন দেশের পর আজ একটা নতুন স্থান অধিকার করেছে ভারতীয় রিসার্চ সেন্টারের মধ্যে। আজ ভারতীয় হয়ে আমরা গর্বিত। একটি লাইন ফলোয়িং কার। এখন যেমন আমরা যেহেতু প্রচুর লেন অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, মানে একটি গাড়ি অপর লেনে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফলে এইভাবে যদি আমরা ট্র্যাক করে দিই সেই গাড়িগুলি এটার বাইরে বেরোতে হবে, ফলে এগুলিতে কোনো ড্রাইভার লাগবে না। যেমন এখন টেসলা মডেলগুলো যেমন বেরোচ্ছে অটো পাইলট মোড, সেরকমভাবে এগুলি কাজ করে। এখানে দুটি সেন্সার আছে, এই সেন্সার দুটি ফলে এই লাইনটা ডিটেক্ট করে গাড়িটা এগিয়ে যায়। লাইনটা ছিল গাড়িটা এগিয়ে যাবে। তোমরা কি করছো? এটা হচ্ছে গ্যাস লিকেজ ডিটেক্টর।
ডিভাইস। এটির মধ্যে M2 সেন্সার, একটা বাজার, একটা 3.7 ভোল্ট ব্যাটারি ও একটা সুইচ ব্যবহার করা হয়েছে। M2 সেন্সারের কাজ হলো যে এলপিজি গ্যাসকে ডিটেক্ট করে। আমরা জানি যে আমাদের বাড়ির সিলিন্ডারের মধ্যেও এলপিজি গ্যাস থাকে এবং আমাদের বাড়ির সিলিন্ডারের মধ্যে যে এলপিজি গ্যাস যদি কোনোদিন ব্রেক হয় তাহলে এই বাজারটি বাঁচতে লাগবে। ও এখানে তোমরা কি করলে? গ্যাস পাঠালে, আর গ্যাস পাঠালে এটা বেজে উঠলো। ঠিক আছে। ওয়াটার ডিসপেন্সার, এটির মধ্যে আয়ার সেন্সার ব্যবহার করা হয়েছে। আয়ার সেন্সার দুটো অংশ, একটি হলো আয়ার এমিটার এবং আয়ার রিসিভার। এবং এটি যদি অন করা হয় তাহলে আয়ার এমিটার থেকে একটি আলোক রশ্মি হচ্ছে এবং আয়ার এবং কোনো অবজেক্ট বললে সেটিতে রিফ্লেক্ট হয়ে আয়ার রিসিভার সেটি আবার কালেক্ট করছে। এর ফলে কমপ্লিট হচ্ছে এবং তার মানে তোমার প্রথমত যদি কিছু নেই, সোজা ওয়েব বেরিয়ে গেল, ইনফ্রারেড ওয়েব। যখন রিফ্লেক্ট হয়ে ব্যাক করছে তখন ওখানে পালস আসছে, যার ফলে ট্রিগার দিয়ে সুইচটাকে অন করে দেওয়া হচ্ছে। এই তো, ভেরি গুড, গুড আইডিয়া। নমস্কার, আমার নাম কৌস্তব প্রামাণিক। আমার নাম মোহন কবির। আমরা বানিয়েছি সেটা হচ্ছে একটি আইপিং সেন্সার। দেখুন চোখে পড়ে আছে। কিভাবে কাজ করছে? এই আইপিং সেন্সার আমরা যেটা নিয়েছি স্যার, সেটা হচ্ছে একটা সুইচ, একটা 9 ভোল্টের ব্যাটারি, একটা আয়ার সেন্সার এবং একটা বাজার। যখন আমরা সুইচটা অন করছি তখন এই ব্যাটারি থেকে চার্জ হচ্ছে আয়ার সেন্সারে এবং আয়ার সেন্সার থেকে একটা ইনফ্রারেড রে নামক রশ্মি বেরোচ্ছে, যেটা আয়ার ট্রান্সমিটারে সাদা রঙের এলইডি প্রতিফলিত হয়ে চোখে পড়ছে। আমাদের চোখ খোলা অবস্থায় সেই রশ্মিকে প্রতিফলিত করতে অক্ষম। এরপরে যখন আমরা চোখটি বন্ধ করছি তখন আমাদের স্কিনে বা পাতায় সেই রশ্মিটা প্রতিফলিত হচ্ছে এবং দিয়ে কালো রঙের একটি এলইডি লাগানো আছে, যাকে ফটো রিসিভার বলা হয়। সেই ফটো রিসিভার সেই সিগন্যালটাকে গ্রহণ করছে। এরপর আয়ার সেন্সার যখন পালস পেয়ে যাচ্ছে তখন তা বাজারকে জানাচ্ছে এবং বাজারটি বেজে উঠছে। দেখাও তো ব্লিঙ্কিংটা। এই তো, চোখ বন্ধ করলে বেজে উঠছে, তাই তো? নমস্কার, আমি সুকান্ত পাল। নমস্কার, আমি সাত্তকী মণ্ডল। নমস্কার, আমি যিশু পাল। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে ডিস্টেন্স মেজারিং প্রজেক্ট। এই প্রজেক্টের সাহায্যে আমরা খুব সহজে, দ্রুত এবং কম ত্রুটিপূর্ণভাবে কোনো বস্তুর দূরত্ব মাপতে পারবো। এবং এটি কীভাবে কাজ করছে সেই সম্বন্ধে সাত্তকী বললেন। আমাদের এই প্রজেক্টটিতে একটি আল্ট্রাসনিক সেন্সার ব্যবহৃত হয়েছে, যার ফ্রিকোয়েন্সি 20,000 হার্জের বেশি। এই ফ্রিকোয়েন্সির সাউন্ড যখন এই আল্ট্রাসনিক সেন্সারের টিএক্স পিন থেকে বেরিয়ে কোনো বস্তুর সঙ্গে রিফ্লেক্ট হয়ে আরএক্স পিনে গ্রহণ করে। টিএক্স মানে হলো তার মানে পিন, ট্রান্সমিটার, আর আরএক্স মানে রিসিভার। এর মধ্যে যে সময়টা লাগছে সেটি এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই বায়ুর মাধ্যমে যে শব্দের সাধারণ গতিবেগ তার সঙ্গে গুণ করা হচ্ছে। এর ফলে এই এলসিডি I2C ডিসপ্লেটায় যে ডিস্ট্যান্স, মানে এই আল্ট্রাসনিক সেন্সার থেকে বস্তুটার যে ডিস্ট্যান্স, সেটা শো হচ্ছে। এবার এটা কীভাবে কাজ করছে সেটা আমি বলছি। এই দেখুন, এখানে একটা প্রমাণস্বরূপ স্কেল রাখা হয়েছে। এবার আমি যদি বস্তুটাকে 8 সেমি ধরতে রাখি তাহলে এখানে 8 সেমি হচ্ছে। এবার আরেকটু কাছে আনলাম 7 সেমি, এখানে 7 সেমি হচ্ছে। এভাবে আমরা কোনো বস্তুর দূরত্ব খুব সহজে মাপতে পারবো। এর সাহায্যে কোনো বস্তুর দূরত্ব অনেকটা বড়োভাবে মাপতে পারবো। এটির ক্যাপাসিটি 400 সেন্টিমিটার। আমরা এখানে যেহেতু তার মানে 400 সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব তোমরা এর সাহায্যে মাপতে পারবে। আচ্ছা, যেহেতু এখানে একটি ছোটো স্কেল ব্যবহার করা হয়েছে তার জন্য প্রমাণস্বরূপ হিসেবে আমি ছোট একটা ডিস্টেন্স দেখাচ্ছি। এখানে আমি 26 সেমি রেখেছি। এখানে আমরা 26 সেমি দেখতে পাচ্ছি। এখন তো 67। আমি প্রদীপ প্রামাণিক, সারগাছি রামকৃষ্ণ মিশন থেকে। তো এখানে আমরা একটা বানিয়েছি স্মার্ট ট্রেন। আমি দেখা যায় কাজ। প্রথমে গেট পড়ে যাবে, তারপরে ট্রেনের সামনে কোনো অবজেক্ট দিয়ে ট্রেন নিজে নিজে থেমে যাবে। আরেকবার দেখায়।
তো এখানে আমরা অটোমেটিক রেল গেট অফ অনের ব্যবস্থা করে রেখেছি, যাতে ট্রেন সামনে এখানে এলে গেট করে যাবে, ট্রেন সরে যাবে, গেট অটোমেটিক উঠে যাবে। আর ট্রেনের সামনে যে কোনো অপশন আছে, কোনো বড় পাথর অথবা জঙ্গলে আসা হাতি, তাহলে ট্রেন নিজে নিজে থেমে যাবে আর চলবে না। আর এখানে স্টেশনের মেন কাউন্টারের কাছাকাছি স্টেশনে সিগন্যাল চলে যাবে যে ট্রেন অফ হয়ে গেছে। এখানে সিগন্যাল আসছে, দেখাও, যখন ট্রেনটা অন করে দেখাও, ওখানে গেলে পরে আলো চলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিভাবে কাজ করছে বলো? এখানে আমরা ইউজ করেছি সোনার সেন্সার, অর্ডিনো আর পাওয়ার ব্যাংকের মডিউল। আর এখানে আমরা মেগা অর্ডিনো ইউজ করেছি সার্ভো চালানোর জন্য। সোনার সেন্সার প্রথমে ডিটেক্ট করে সামনে কিছু আছে নাকি সেটা দেয় অর্ডিনোকে, তারপর অর্ডিনো ট্রেনের মোটর বন্ধ করে দেয়, ট্রেন চলা বন্ধ হয়ে যায়। আর এখানে কি একই রকমভাবে সোনার সেন্সার আছে, প্রথমে সেন্স করবে ট্রেন কখন আসছে, সে অনুযায়ী মেগাকেও জানাবে যে ট্রেন আসছে, তারপর মেগা সার্ভো বন্ধ করে দেবে। এভাবে এটা আমরা বড় প্রকল্পের মাধ্যমে করতে পারি। থ্যাংক ইউ। তোমরা কি মডেল দেখাচ্ছ? এটাই তোমাদের ভ্যাকুয়াম ক্লিনার। একটু দেখাও তো কিভাবে কাজ করছে। স্যার এটা মোটরটা ঘুরছে, ফলে এখানে ভ্যাকুয়ামের সৃষ্টি হচ্ছে এবং বায়ুটা এখানে আসতে চাইছে এবং বায়ুর সঙ্গে কাগজের টুকরোগুলো এখানে ঢুকে পড়ছে, যে এখানে জমা হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তার ফলে তোমরা যে কোনো জায়গাকে ক্লিন করে ফেলতে পারবে, পরিষ্কার করে ফেলতে পারবে। বাহ, না দিয়ে খুব সহজে পরিষ্কার হবে। খুব ভালো আইডিয়া। আমার নাম মানস মন্ডল, আমি সাইকাছি রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমরা যে মডেলটা বানিয়েছি এর নাম হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার। আমাদের প্রত্যেকের বাড়িতেই জলের ট্যাঙ্ক তাদের আছে, কারণ আমরা জানি যে যখন মোটর বা পাম্প অন করতে হয় তখন ট্যাঙ্ক ভর্তি হয়, সেটাকে অফ করতে হয়, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই অফ করতে, তার ফলে অনেক জল ওভারল্যাপ হয়, জল উচ্চ করে, জল নষ্ট হয়। তো সেই টাইমে জল ভর্তি হয়ে গেলে কী হয়, এটা এখানে এখন কি ভর্তি হচ্ছে? হ্যাঁ, এটা এখন ভর্তি হচ্ছে, জল পড়ছে, তাহলে জল ভর্তি হচ্ছে। দেখুন এখানে একটা লাল তার আছে, একটা লেভেল আছে, হায়ার লেভেল, যেই তারটা টাচ করলে সাইকেল অটোমেটিক অফ হবে। এখানে আমরা এই সাইকেলটা বানিয়েছি এইরকমভাবে যে বিভিন্ন লেয়ার সেট করা আছে, যখন জল ভর্তি হবে তখন অটোমেটিকভাবে এখন আবার জল নেমে নেমে যাচ্ছে। যাচ্ছে, তখন জল ভর্তি হবে তখন সাইকেল অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। আবার যখন জল নামছে আস্তে আস্তে যখন একটা নির্দিষ্ট লেভেলের নিচে জলটা নেমে যাবে তখন অটোমেটিক সাইকেল চালু হয়ে যাবে। এটা কোথায় লেভেলটা? সেই লেভেলটা কোথায়? এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে। কোন লেভেলে অন হবে আবার? এই লেভেলটা নিচে গেলে আমার অন হবে। কারণ হচ্ছে এইখানে আমরা করিনি, তার কারণ হচ্ছে কিছুটা জল আমরা সঞ্চয় রেখেছি। আচ্ছা, যারা ব্যবহার করলে একদমই যেন জলের ক্রাইসিস না হয়, পাম্পটা অটোমেটিক অন হয়ে যাবে। যদি এইটা অন হয় তাহলে অনেকটাই জলের ক্রাইসিস দেখা যাবে। যাতে ক্রাইসিস না হয় বাড়িতে এইটুকু জল সঞ্চয় হবে। আস্তে আস্তে জল নামছে, যখনই এই লেভেলটা নিচে নেমে যাবে তখনই আমার পাম্প সার্কিট আবার চালু হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি সার্কিট অন নেই, না এখন সার্কিট তো অফ। এখন সার্কিট অন আছে, এখন সার্কিট অন নেই। আমরা যে সার্কিটে বানিয়েছি বিভিন্ন জিনিস যা বানিয়েছি খুবই ইউজুয়ালি অ্যাভেলেবেল, যেমন রিলে, ব্যাটারি, এলইডি, আমাদের রেজিস্ট্যান্স আছে, ট্রানজিস্টার আছে, এগুলো খুবই অ্যাভেলেবেল। মোটমাট জিনিসটাকে বানাতে কম হলেও 40 টাকা মতো খরচ হয়। এই জিনিসটাকে আমরা সহজে বাড়িতেও বানাতে পারি এবং আমাদের কত প্রচুর লাভ হয়। প্রথমত আমাদের জল অপচয় বাড়বে, দ্বিতীয়ত আমাদের ইলেকট্রিক বিল এক্সট্রা টাইম মোটর অন করার জন্য সেই ইলেকট্রিক বিলও বাড়বে। আর তৃতীয়ত আমাদের বিভিন্ন কাজের মধ্যে আমাদের একটা চিন্তা আমি মুক্ত থাকবো, যে আমাদের ট্যাঙ্ক নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে, অটোমেটিক অন হবে, অটোমেটিক অফ হবে। দেখুন এই যে তারটা আছে, তারটা এখন সংযোগ আছে ওয়াটার লেভেলের সঙ্গে, যখন ওয়াটার লেভেলের সঙ্গে এই কলের সংযোগটা বিচ্ছিন্ন হবে, কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন হবে, তখন সাইকেল অটোমেটিক অন হবে এবং জল পড়তে হবে। বিচ্ছিন্ন হলে হ্যাঁ, এখানে সার্কিটে বিচ্ছিন্ন হয়ে গেলে এবারে জল আস্তে আস্তে উপর থেকে পড়ছে, মোটর চালু হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের লিমিটেশন কিছু পেয়েছো? হ্যাঁ, আমরা লিমিটেশন পেয়েছি স্যার। যেটা হচ্ছে এটা যেটা একটা ট্যাঙ্ক, আর যে আমরা তারগুলো ব্যবহার করে আসলে ধাতব তার হয়, তো সেটা একটা নির্দিষ্ট টাইম পর, সেটা মেবি 1 বছর হোক বা 6 মাস হোক বা 1.5 বছর হোক, একটা টাইম পরে মোর্চে ধরে যাবে। গুড। এবং সেটা তাহলে তোমরা এর বিকল্প কিছু ভেবেছো? হ্যাঁ, একটা আইডিয়া ভাবা হয়েছে যে এটাকে যদি আমরা চুম্বক মানে ম্যাগনেটিক ইন্ডাকশনের সাহায্যে করা যায়। চুম্বক লাগানো থাকবে, একটা মিডিল একটা পাইপ হয়তো লাগানো থাকলো, এই চুম্বকের সাহায্যে জলটাকে ওঠানামা যখন করবে, চুম্বকটা আস্তে আস্তে উঠবে, একটা নির্দিষ্ট লেভেল তখন উঠে যাবে, এবং সেই চুম্বকের সাহায্যে ইন্ডাকশনের সাহায্যে তার মানে জলের সঙ্গে চুম্বকের কোনো যোগাযোগ থাকবে না, পাইপের মধ্যে রেখে, এরকম ভাবছো? ভেরি গুড, থ্যাংক ইউ। আমি এখানে রুম অটোমেশন বানিয়েছি। বাড়িতে আমাদের
আমাদের সবারই গাছ থাকে, কিন্তু গাছে সবার জল দেওয়ার ঠিক মতো সময় হয় না, বা আমরা বেশি জল দিতে কম জল দিই। তার জন্য প্রথমে আমরা একটা গ্রিন হাউস টাইপের বানিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কয়েকটা সেন্সার ব্যবহার করছি। সেই সেন্সারগুলোর সাহায্যে আমরা ওর রিডিং নেবো এবং কখন তারা জল প্রয়োজন হবে আমরা সেই গাছগুলোকে জল দেবো, এবং যদি টেম্পারেচার খুবই কমে যায় তো আমরা সেখানে লাইট জ্বালাবো বা হিট সিঙ্কার ইউজ করবো, যাতে সেই রুমের টেম্পারেচার ঠিক থাকে। এখানে যেমন আমি দেখাই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে সেন্সারে ভ্যালু দিচ্ছে যে এখানে সয়েল ময়েশ্চার হবে 95% বর্তমানে গাছের মাটি, এবং তাছাড়া এখানে আমি একটা সেন্সার দিয়েছি, এই সেন্সারের সাথে আমি হিউমিডিটি এবং টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে আমি এখানে একটা পাম্প দিয়েছি এবং এটা আরেকটা দিয়েছি এখানে লাইট। এবার আমি যখন পাম্পটা ম্যানুয়ালি অন অফ করতে চাইবো আমি এটা দিয়ে সেটাকে অন অফ করতে পারবো। এবং তাছাড়াও যখন 40%-এর নিচে এখানে মাটির আর্দ্রতা পৌঁছে যাবে তখন এখানে নিজে নিজে এই পাম্পটা চলতে থাকবে। তাছাড়াও আমি রুম অটোমেশন এর সাথে অ্যাড করেছি একটা লাইট এবং ফ্যানের সাহায্যে। যেমন আমাদের বাড়িতে অনেকে অ্যালেক্সা ব্যবহার করে, তো অ্যালেক্সা যেহেতু খুবই কস্টলি, 5,000 টাকা বেশি দাম, আমরা সেটাকে খুব কম খরচে আনার চেষ্টা করেছি। যেমন আমি অ্যালেক্সা টার্ন অন দ্য লাইট, এটা যেমন লাইটটা চললো আমরা ভয়েস কন্ট্রোলের সাথে এটা ইউজ করতে পারি, প্লাস আমরা বাড়ির অন্যান্য কাজের জন্য এগুলো ব্যবহার করতে পারি। এখানে আমরা লোড এমসি ব্যবহার করছি ESP86 এই দুটো, যেটা আমার বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবে এবং আমি পৃথিবীর যে কোনো স্থান থেকে এটা কন্ট্রোল করতে পারি। ধন্যবাদ। আমাদের প্রথম মডেল হচ্ছে ড্রোন কন্ট্রোলার, এটি ব্লুটুথের মাধ্যমে পরিচালিত হয়। এখানে একটি দরজা দেখতে পাচ্ছি আমরা, এটা পুরো মডেল। এখানে একটি আরডিনো ন্যানো ব্যবহার করা হয়েছে, একটি ব্লুটুথ মডিউল আছে এবং আয়নিক ব্যাটারি আছে। এবার এটি কীভাবে কাজ করে সেই সম্বন্ধে সাথে হচ্ছে আমাদের মোবাইলের অ্যান্টেনা থেকে এই যে HC05 মডিউল আছে, সেই মডিউলের অ্যান্টেনায় অদৃশ্য রশ্মি যাচ্ছে, যার ওয়েভ লেন্থ 121 mm। এই ওয়েভ লেন্থের আলো এই অ্যান্টেনাটায় রিসিভের মাধ্যমে ইনফরমেশন মোবাইল থেকে এই HC05 মডিউলে আসছে, এবং সেখান থেকে ইনফরমেশানটা আরডিনো ন্যানোতে যাচ্ছে, এবং তারপর এই আরডিনো ন্যানো ইনফরমেশানটা এই সার্ভো মোটরকে পাঠাচ্ছে। এর ফলে আমরা এখানে যত ডিগ্রি রোটেশন দিব, এই সার্ভো মোটরটা তত ডিগ্রি রোটেট করবে। দেখাও একটা পার্টিকুলার রোটেশন দেখাও। আমরা এবার খুলে যাচ্ছি, হ্যাঁ 0 ডিগ্রিতে করছি, তাই 0 ডিগ্রিতে রোটেট হলো। আমরা যদি এখানে 90 ডিগ্রিতে করি তাহলে এটা 90 ডিগ্রি রোটেট হবে। ভেরি গুড। এটি রেঞ্জ হচ্ছে 100 মিটার। এটি আমি কমভাবে 100 মিটার দূরত্ব থেকে এটাকে আমরা করতে পারবো। এটা যেহেতু একটা ছোটো মডেল, অর্থাৎ আমি যদি মোবাইলটা 100 মিটার দূরে নিয়ে যাই তাহলেও দরজাটা খোলা যাবে, বন্ধ করা যাবে, যেমন খুশি অ্যাঙ্গেলে রাখা যাবে। ওকে, থ্যাংক ইউ। ভিজন করে ক্লাস 11 সায়েন্স। এটা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র, হাইব্রিডটা বিজ্ঞানী মেশিন প্রথম আবিষ্কার করেছেন, বিজ্ঞানী মেশিন আবিষ্কার করেছেন। আর পরবর্তীতে সরকার আপনার মেশিনের মাধ্যমে সেটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আর্দ্র হলে প্রসারিত হয় আর শুষ্ক হলে সংকুচিত হয়। এখানে আমরা একটা শুষ্ক থার্মোমিটার, শুষ্ককুণ্ড আর আর্দ্রকুণ্ড ব্যবহার করেছি। এখানে ইথার উদ্বায়ী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা আপনার বাষ্পীভূত হলে শিশিরাঙ্কে পৌঁছাতে এই বড় জলের ট্যাঙ্কটা কেন গো? এই জলটা যদি বের করি তাহলে আপনার এখানে বায়ু, এখানে জলটা বের করা হচ্ছে, আচ্ছা এখানে শূন্যস্থান হচ্ছে, তার ফলে এই পাইপ দিয়ে বাতাস ঢুকছে, ঢুকে ইথার আলোড়িত হচ্ছে। ইথারটা কি হবে? বাষ্পীভূত হচ্ছে আপনার আস্তে আস্তে। ফলে এই যে টেম্পারেচার, এটা তো রুম টেম্পারেচার, এটা কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এই যে টেম্পারেচারটা আস্তে আস্তে ফল করছে। ফলে এই যে দুটোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা এইদিকে নিয়ে, এবং এই ড্রাই বাল্বের যে টেম্পারেচার, এটা তো ড্রাই বাল্ব, কত টেম্পারেচার আছে এখন আছে আপনার 29 ডিগ্রি সেন্টিগ্রেড ড্রাই বাল্বের টেম্পারেচার। আর আপনার এখানে আছে, এটা এখন আপনার 36। তাহলে আমাদের 24 যদি থাকে তাহলে এখন ডিফারেন্স হচ্ছে 29 আর হচ্ছে আপনার 25, তাহলে 4। তাহলে 4 যদি হয় তাহলে এটা তো ডিফারেন্স। তাহলে আজকের যে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এখন এই মুহূর্তে আপেক্ষিক আর্দ্রতা 72%। তোমরা সর্বোচ্চ কত পেয়েছো আজকে? আজকে সর্বোচ্চ পেয়েছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড 73। আচ্ছা, ঠিক আছে। নমস্কার,
আমার নাম মেহুল সরকার, ক্লাস 9 এ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এটা হচ্ছে আমাদের ব্লুটুথ কন্ট্রোলড মাল্টি ফাংশনাল রোবট কার। এখানে যে একটা সুইচ আছে সেটার মাধ্যমে এটা অন করা হয় এবং এটা হ্যালো রোবট বলে প্রথমে এলসিডি ডিসপ্লেটা উঠবে এবং এরপরে আমরা চাইলে মোবাইলের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারি। ফার্স্টে আমরা এখানে যে এবার আমরা একটু কাজ করে দেখাই। তো স্যার দেখুন, এটা আমাদের AC05 কানেক্টেড আছে ব্লুটুথের সাথে। যখন আমরা এফ টিপবো তখন এর সামনে হবে এবং এস যখন টিপবো তখন মানে স্টপ হয়ে যাবে, এবং যখন বি টিপবো তখন পেছনে হবে, এস টিপলাম স্টপ হয়ে গেল। লেফট, তারপরে হচ্ছে রাইট। একবার এটাকে ফার্স্টে রিসেট করে নিতে হয়, মানে রিস্টার্ট করে নিতে হয়, যাতে পরবর্তীতে মানে ভয়েড লুপের কারণে গোলমালটা না ঘটে। তো আমরা লেফট রাইট স্টপ এভাবে আমরা লেফট রাইটটা করলাম। আরেকবার লেফট রাইট স্টপটা দেখাও। হ্যাঁ, লেফট স্টপ, রাইট স্টপ, রাইট স্টপ, ফরওয়ার্ড স্টপ, এভাবে একটা কাজ করছি। ভেরি গুড। হ্যাঁ, তো এটাকে আমরা চাইলে এরকম বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। এছাড়া চাইলে আমরা যে টার্মিনাল মানে এখানে আমরা কোনো SMS, যেরকম এফ কমান্ডের যে SMS, মেনলি এটা আমরা যখন বাটনগুলো টিপছি ওখানে ওই এই অ্যাপটার মধ্যে একটা কোডিংয়ের মতো ব্যাপার আছে, যেহেতু অ্যাপগুলো কোডিংয়ের উপরই কাজ করে। তো এখান থেকে এফ কমান্ড, বি কমান্ড এগুলো এই ব্লুটুথ মডিউলে যাচ্ছে এই অ্যাপটা থেকে। তো আমরা যখন বড় হাতের এফ মানে ক্যাপিটাল এফ দিয়ে টিপ দিলাম তখন এটা এগোতে লাগবে, এবং এটাকে যখন আমরা ক্যাপিটাল এস দিব তখন স্টপ হয়ে গেল, এই যে এফ এস। এবং এছাড়া আমরা এটা জেস্টারে কন্ট্রোল করতে কীরকম, যখন মোবাইলটা সামনের দিকে নিয়ে যাচ্ছি তখন দেখুন এটা সামনে যাচ্ছে, যখন মোবাইলটাকে এরকম করছি তখন মানে পেছনে এরকম করলে ব্যাক, মানে স্টিয়ারিং টাইপের, মানে এটা মেনলি এটাকে জেস্টার কন্ট্রোল বা যেটা ইশারার মাধ্যমে। আরেকবার দেখা জেস্টার কন্ট্রোলটা। এইভাবে। এক্সেলেন্ট। তো